হেই মিস, দেখে চলতে পারেন না? চোখগুলো কি কপালে উঠিয়ে রেখেছেন? অপরিচিত ছেলেটির কথায় রাগে শরীর জ্বলে গেল মিষ্টির। টিউশন করিয়ে ছাত্রদের বাসা থেকে বের হওয়ার সময় বেশ জোরে ধাক্কা খেল একটা ছেলের সাথে। হাতে ব্যথাও পেয়েছে। ছেলেটা সরি বলবে দূরের কথা, তাকে উল্টাপাল্টা কথা বলছে। মিষ্টি ঠোঁট ফুলিয়ে চোখটা বড় বড় করে বলল, আমি না হয় চোখটা কপালে নিয়ে হাঁটি, কিন্তু আপনি কি বাসায় রেখে আসেন? আপনি দেখে হাঁটতে পারলেন না? একটা রাগী মিহি কণ্ঠ বেসে আসতেই আদ্র পরিপূর্ণ দৃষ্টি ফেলে তার সামনে মেয়েটির দিকে। কিছুক্ষণের জন্য থমকে যায় আদ্র। তার সামনে বাচ্চা বাচ্চা ধরনের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মায়াবতী একটা চেহারা। আদ্র আনমনে বলে ওঠে, মায়াবতী। মিষ্টি তার সামনের ছেলেটাকে ড্রেপ ড্রেপ করে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে যায়। মিষ্টি মাথা নিচু করে ফেলে। আদ্র মিষ্টিকে মাথা নিচু করতে দেখে তার অস্বস্তির কারণটা ধরতে পেরেছে। তাড়াতাড়ি সে নিজের চোখকে সংযত করে। চোখ সংযত হলেও মন কি আর সংযত হয়? মন তো বারবার বলছে এই মায়াবতীকে আবারও দেখতে হবে। তার মন ভরেনি এতটুকু দেখে। এর মাঝেই আরেকটা ছেলে এসে তড়িঘড়ি করে মিষ্টিকে বলল, সরি ম্যাম, উনি দেখতে পায়নি। আপনি প্লিজ রুড বিহেভ করবেন না। ইচ্ছাকৃতভাবে উনি কাজটি করেননি। সামনের ভদ্রলোকটার কথায় মিষ্টির বেশ মনে ধরল। কি সুন্দর ভুল স্বীকার করে ফেলেছে। হ্যাঁ, অবশ্য লোকটা ঠিকই বলেছে, ধাক্কাটা ইচ্ছাকৃত লাগেনি। কিন্তু সে তো প্রথমে কিছু বলেনি, ওই ছেলেটাই তো বাঁকা কথা বলল। মিষ্টি আবার রাগে রাগে মুখটা স্বাভাবিক করল। বিনয়ী সুরে বলল, আমি জানি এই ধাক্কাটা ইচ্ছাকৃত লাগেনি, কিন্তু ওই যে উনিই তো বাঁকা কথা বললেন, তাই আমি বলেছি। এবার সরি বলা লোকটি আদ্রর দিকে তাকিয়ে বলল, স্যার, ম্যাম ইচ্ছাকৃত ধাক্কা দেয়নি। আদ্র ব্রু কুচকে তার পিয়ে নীরের দিকে তাকালো। নিজের হাতে থাকা রুদ চশমাটা চোখে পড়ে অ্যাটিটিউড নিয়ে বলল, হ্যাঁ নীর, আমি দেখেছি, তোমার আর কিছু বলতে হবে না। মিষ্টি সামনের দুজন ছেলের কথাবার্তা দেখেই বুঝতে পেরেছে একজন বস আরেকজন তার পিয়ে। মিষ্টি আর কাব্যবাই না করে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্য। আদ্র রুদ চশমার আড়ালে মিষ্টিকে দেখছে। এই মায়াবতীকে তার মনে ধরেছে। এই মায়াবতীর খোঁজ তো তাকে পেতেই হবে। রাবিয়া খাতুন দরজা খুলেই দেখে ওনার মেয়ে মিষ্টি দাঁড়িয়ে আছে, হাতে বাজারের ব্যাগ। রাবিয়া খাতুন তাড়াতাড়ি বাজারের ব্যাগটা হাতে নিয়ে বলল, আজ 8টা বেজে গিয়েছে যে আসতে আসতে। তোর বাবা এজন্যই বলে কষ্ট করে টিউশন করার দরকার নেই, কিন্তু তুই তো শুনিসই না। মিষ্টি নিজের হাতটা 2-1 বার জারা দিল। বাড়ি ব্যাগ নিয়ে রাখায় হাতটা ঝিম মেরে এসেছিল। হাত জারা দিয়েই ঘামার্ত শরীরটা নিয়ে নিজের মাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরেই বলল, বারে বললেই হলো, আমার বুঝি ইচ্ছে করে না 2-1 টাকা ইনকাম করতে, নিজের টাকায় বাবা মা পরিবারের মানুষকে কিছু দিতে? আমার বাবার তো ছেলে নেই, আমি তো তার ছেলে, তাই না? নিজের মেয়ের কথায় হেসে ফেলল রাবেয়া। তারা বেশ সচ্ছল পরিবারই। মিষ্টির ছোট বোন মিঠাই, তাদের বাবা মা আর দাদি নিয়েই তাদের সংসার। মিষ্টি নিজের শখের বসে 2টো টিউশন করায়, এটা তার ভালো লাগে। প্রথমে বাবা আপত্তি করলেও মিষ্টির ইচ্ছার বাধা হয়ে দাঁড়াননি কখনো। হ্যাঁ, সব আদর ওই মেয়েকেই করো, আমি তো কেউ না। কে আমি? মিঠাইয়ের কথায় মিষ্টিও তার মা ফিক করে হেসে উঠল। রাবিয়া খাতুন ছোট মেয়ের নাক টেনে দিয়ে বলল, এই তুই এত হিংসুটে কেন রে? একদম মায়ের লাগাবো। মিষ্টি হা হা করে হেসে দিল। মিঠাই মুখ ফুলিয়ে বসে পড়ল সোফায়। মিঠাই দপ করে সোফায় বসার কারণে সোফায় বসে থাকা দাদি বিরক্তিতে পান চিবিয়ে বলল, এই সেমরির জ্বালায় শান্তি নাই। মাইয়া মানুষ হইব ঠান্ডা নিরিবিলি, আর এই মাইয়া খালি দুমদাম ঠাস ঠুস। দাদির কথায় আরেক দফা হেসে ফেলল সবাই। মিঠাইও আর চুপ করে থাকতে পারল না, হেসে দিল। স্যার, কি ভাবছেন? নীরের কথায় ধ্যান ভাঙল আদ্রের। সে যেন মায়াবতীর চেহারা বলতেই পারছে না। এ এলাকায় তো আরও কত এসেছে, কখনো এই মেয়েকে দেখেনি, কিন্তু আজ দেখে তার হার্টবিট তখনই থেমে গিয়েছিল। শেষমেশ মায়াবতীর প্রেমেই পড়ে গেল। আদ্রকে ভাবতে দেখে নীর আবারও বলল, স্যার, আজকে একটু খুলনা যেতে হবে, আর্জেন্ট মিটিং পড়েছে। আদ্র ব্রু কুচকে তাকালো।
নীরকে বলল, মিটিং তো আরও 5 দিন পর ছিল। হ্যাঁ স্যার, কিন্তু ওনারা মিটিং করে চলে যাবেন, তাই পরশুদিন মিটিং করবে বলেছে। আদ্র বিরক্তিতে মাথা চেপে ধরল। তারপর মায়ের কাছে ফোন করে বলে দিল সে শহরের বাইরে যাচ্ছে। আদ্ররা 2 ভাই, তার বাবা মা, এই 4 জন নিয়েই সংসার। রুদ্রতপ্ত দুপুর, গ্রীষ্মের মাঝারি সময় চলছে এখন। গাছপালা তেমন সবুজ না, রাস্তাঘাট কেমন উত্তপ্ত। শরীরের আকাশি রঙের শাড়িটার আঁচল শক্ত করে ধরেই হাঁটছে মিষ্টি। আজ তার কলেজে অনুষ্ঠান ছিল, তাই এই শাড়ি পরে আসা। অবশ্য শাড়ি পরতে তার খারাপ লাগে না, কিন্তু সময়ের অভাবে পরা হয় না, তাই আজ শাড়ি পরেছে। আবার ইচ্ছে মতন সেজেছেও। ইচ্ছে মতন সেজেছে মানে অনেক মেকআপ করা না। সে চুলগুলো মাঝে সিঁথি করে ছেড়ে দিয়েছে, বড় বড় চুলগুলো কোমর ছাড়িয়েছে। কপালে নীল রাঙা টিপ, কানের পিছে একটা কাঠগোলাপ। এই তো তার অনেক সাজ। ব্যবসা গরমে যান বের হয়ে যাচ্ছে আদ্রের। এখন দুপুর 3:30 কিংবা 4টে হবে। সে দাঁড়িয়ে আছে গাড়ির থেকে নেমে। গাড়িটা নষ্ট হওয়ার সময় পেল না। এই 1 সপ্তাহ সে শহরের বাইরে ছিল, আজই এসেছে। ভেবেছে মায়াবতীর খুঁজে বের হবে, কিন্তু সময় সব রাস্তাতেই শেষ। এই যে শুনছেন, আপনার মানিব্যাগ মনে হয় এটা নিচে পড়ে আছে। একটা নারীর কণ্ঠ শুনে বিরক্তিমাখা মুখ নিয়ে পিছে তাকালো আদ্র। বিরক্তমাখা মুখটা হঠাৎ করেই মুগ্ধতায় ভরে গেছে, কারণ তার সামনে তার মায়াবতী দাঁড়িয়ে আছে। আকাশি রঙের শাড়িটাতে কি অপূর্ব লাগছে। সে যদি কবি হতো, এই রমণীকে দেখে কমপক্ষে শতেক কবিতা তো বানাইতই। মিষ্টিও আদ্রকে দেখে বেশ অবাক হলো। শেষমেশ কিনা এই লোকটার সামনে এসে পড়তে হলো। আদ্র মিষ্টির হাতে নিজের মানিব্যাগ দেখে পকেটে হাত দিয়ে দেখলো, না, তার মানিব্যাগ পকেটে নেই। তার মানে মোবাইল বের করার সময় পড়ে গিয়েছিল। আদ্র মিষ্টির হাত থেকে মানিব্যাগটা নিয়ে নিল। ছোট্ট করে মিষ্টিকে বলল, ধন্যবাদ লীলাবতী। মিষ্টি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এই লীলাবতী কাকে বলছেন? আমি লীলাবতী না, মিষ্টি। আজব, সাহায্য করলাম আমি আর ধন্যবাদ দিচ্ছেন আরেকজনকে। আদ্র মিষ্টির বাচ্চামো কথা শুনে হেসে ফেলল। তারপর কান ধরে বলল, সরি ম্যাম, আমি তো আপনার নাম জানতাম না, তাই লীলাবতী বলেছি। মিষ্টি আদ্রের অদ্ভুত কাজে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। নীল সবটা খেয়াল করলো। মনে মনে সেও অবাক। তার স্যার কিনা পাবলিক পেজে একটা অচেনা মেয়ের জন্য কান ধরেছে। মিষ্টি আদ্রকে কিছু না বলে আবারও হাঁটা ধরল। এতক্ষণ রোদের তেজ থাকলেও এখন আকাশে ঘন কালো মেঘ জমেছে, আর একটু পর প্রবল বেগে জ্বর শুরু হবে নিশ্চয়ই। মিষ্টির পিছু আদ্র হাঁটা দিল। পিছন থেকে নীর ডেকে বলল, স্যার কোথায় যাচ্ছেন? জ্বর হবে মনে হচ্ছে, গাড়িতে উঠুন। তীব্র বাতাসের বেগে কথা কেমন শোনাচ্ছে। আদ্র পিছে ঘুরে বলল, নীর, তুমি চলে যাও, তোমার স্যার মায়াবতী প্রণয়ের ঝাঁপ দিতে যাচ্ছে। আদ্রের কথা স্পষ্ট শুনতে পায়নি নীর, তবে বুঝতে পেরেছে আকাশ ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তবে কি আদ্রের প্রণয়ের সাক্ষী হলো তারা? পুরো উত্তপ্ত শহর এখন ঠান্ডায়। শহরের প্রতিটা অলিগুলি নিজেদের বেজাচ্ছে বর্ষণের ধারায়। শুধু শহর না, এক মানবী সেই শহরের রাস্তার মাঝে 2 হাত মেলে বৃষ্টির ফোঁটা নিজের শরীরে মেখে নিচ্ছে। দূর থেকে দৃশ্য দেখে চোখ আর মন বেজাচ্ছে এক প্রেমিক পুরুষ, যে ঝাঁপ দিয়েছে ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা মানবীর প্রণয়ে। বেশ নিরিবিলি রাস্তায় হঠাৎ বৃষ্টি দেখে নিজেকে আটকে রাখতে পারিনি মিষ্টি। রাস্তায়ও মানুষজন নেই বললেই চলে। ভাবলো মনে সুখে আজ বেজা যাবে। যেই বাবা সেই কাজ। আদ্র মিষ্টির পিছে পিছে বেশ খানিক রাস্তা এসেছিল, কিন্তু হঠাৎ মিষ্টিকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভিজতে দেখে দাঁড়িয়ে পড়ে সে। রঙহীন বৃষ্টিও আজ তার কাছে রঙিন রাখছে, কারণ তার পিয়সী এই বৃষ্টিতে আরও সতেজ হয়ে উঠেছে। অষ্টাদশী মেয়েদের মতন খিলখিল করে হাসছে। ভেজা চুলগুলো নাকে মুখে লেপ্টে আছে। প্রকৃতিও আরও সুন্দর হয়ে গেছে প্রেয়সীর ছোঁয়া পেয়ে। মিষ্টি ভিজতে ভিজতে হঠাৎ আঁচলে টান খেলো। চমকে ফিরে তাকায় সে। সামনে একটা 6-7 বছরের ছেলেকে দেখে অবাক, ভ্রু কুঁচকে ফেলে।
ছেলেটা তাকে বলল, তোমার মাতার ওই সাদা সাদা ফুলটা দিবা আমারে। মিষ্টি হাসি দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে রাস্তার উপরে। ছেলেটার গাল টেনে জিজ্ঞেস করে, তুমি ওই সাদা সাদা ফুলটা দিয়ে কি করবে? বাচ্চাটা আঙ্গুল উঁচিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা তারই সমবয়সী একটা মেয়ের দিকে দেখায়। তারপর বলে, আমার বন্ধু রিমিনা তোমার ফুলটা অনেক পছন্দ করেছে। আসলে তোমাকে এই ফুলটাতে সুন্দর লাগছে তো, তাই রিমি বলেছে তাকে পরলেও নাকি সুন্দর লাগবে, দিবা আমাকে? মিষ্টি ছোট্ট একটা হাসি দিয়ে কানের পাশ থেকে কাঠগোলাপ ফুলটা খুলে বাচ্চাটার হাতে দেয়। তারপর জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা দুজন কি করো? ছেলেটা ফুলটা হাতে নিয়ে খুশিতে আত্মহারা, হাসি হাসি মুখ করে উত্তর দেয়, আমরা মানুষের থেকে টাকা তুলি, সারাদিন টাকা তুলে আম্মার কাছে নিয়ে দেই। জানো আমার বন্ধুটা না অনেক রাগী, এখন যদি ফুলটা না দিতাম তাইলে আমার উপর অনেক রাগ করত। মিষ্টি ছেলেটার পাকা কথায় হা হা করে হেসে দেয়। তারপর ছেলেটার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, তোমার বন্ধুরে নিয়ে এই টাকা দিয়ে কিছু খাওয়াবে, আর আমি প্রতিদিন তোমার বন্ধুর জন্য তোমার কাছে একটা করে ফুল দিয়ে যাব। তারপর তোমার বন্ধুকে প্রতিদিন সেই ফুল পরে আরও বেশি সুন্দর লাগবে, তাই না? ছেলেটা খুশিতে মাথা নাড়িয়ে বিদায় দিয়ে ফুটপাতে উঠে যায়। মিষ্টি দাঁড়িয়ে তাকিয়ে থাকে বাচ্চাটার দিকে। কি সুন্দর ফুলটা মেয়েটার মাথায় গুঁজে দিচ্ছে। দুজন খুশিতে মুখ চেপে হাসছে। কত অল্পতে এরা খুশি। বাচ্চাগুলোকে দেখে মিষ্টির মন আরও ফুরফুরে হয়ে গেল। শরীরের সাথে শাড়িটা ভিজে চেপে আছে দেখে চুলগুলো আর বাঁধল না, হাঁটা দিল নিজের গন্তব্য। এমনি তো বিকেল নেমেছে ধরণীর বুকে, তারপর আবার বৃষ্টির কারণে অন্ধকার, তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। এই যে লীলাবতী, সরি মিষ্টি, একটু শোনেন। অপরিচিত পুরুষনালীর কণ্ঠে নিজের নাম শুনে বেশ চমকে যায় মিষ্টি। তৎক্ষণাৎ ফিরে তাকায়, ওমা, এটা তো সেই অভদ্র ছেলেটা। মিষ্টির হঠাৎ করে রাগ উঠে যায়। ছেলেটা তাহলে তার পিছে পিছে এসেছে, কিছু শক্ত কথা শোনাতে হবে। যেমন বাবা তেমন কাজ। মিষ্টি রাগি রাগি মুখ করে বলল, কি সমস্যা? আপনি আমার পিছে পিছে আসছেন কেন? আদ্র মিষ্টির রাগি মুখটা দেখে আবারও থমকে যায়। তারপর হঠাৎ করে এক লাফে মিষ্টির সামনে গিয়ে দাঁড়ায়। মিষ্টি একটু ভয় পেয়ে যায় প্রথমে, তারপর বিরক্ত সুরে বলল, কি সমস্যা? সামনে এসেছেন কেন? আপনি তো বললেন পিছে পিছে কেন আসতেছি, তাই সামনে আসলাম, এখন থেকে সামনে সামনে থাকবো। মিষ্টি আদ্রের হিয়ালি কথায় ভ্রু কুঁচকে ফেলল। লোকটা হঠাৎ মুখোশ বদলে ফেলল, নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। মিষ্টি কোমরে দুহাত রেখে সন্দিহান কণ্ঠে আদ্রকে বলল, এই যে ভাই, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? প্রথম দিন তো পারেন না, অগ্নিবর্ষণ করেন আমার উপর, আজ আবার আমার পিছে পিছে আসছেন, ঠাট্টাও করছেন, কি ব্যাপার? এতক্ষণ ফাইজলামির মুডে থাকলেও মিষ্টির ভাই ডাকটা সব কিছুতে পানি ঢেলে দিল। মুখটা যতটা পারে গম্ভীর করে আদ্র বলল, প্রথমত আমি আপনার কোনো জন্মেই ভাই না, সো এসব ডাকবেন না। আর দ্বিতীয়ত এখন রাস্তা নিরিবিলি আর রাতও নেমেছে, আপনার শরীরে ভেজা শাড়ি জড়ানো, এমন রূপে কোনো খারাপ মানুষের চোখে পড়লে বিপদ, তাই আপনার সাথে ছিলাম। মিষ্টি সন্দেহান দৃষ্টি ফেলে কণ্ঠে খাদে নামিয়ে বেঞ্চি দিয়ে বলে, ইস, আসছে আমার মাদার তেরেসার মেল ভার্সন। তা আপনি কি সব মেয়েদের দায়িত্ব নিয়েছেন নাকি? উল্টাপাল্টা বুঝাতে আসছেন আমাকে? আমি একদমই মজা করছি না বা উল্টোপাল্টা বোঝাচ্ছি না। এই গলিটার মোড়েই কতগুলো ছেলে ছিল যারা বাজে দৃষ্টিতে আপনার দিকে তাকাচ্ছিল, আর শুধু এই কারণে আমি আপনার পেছনে আসিনি, আরেকটা কারণও আছে। জি বলেন, আরেকটা কারণ কি? আদ্র তার পকেট থেকে হাত বের করে একটা টকটকে রক্তজবা ফুল বাড়িয়ে দিল মিষ্টির পানে। মিষ্টি একবার ফুলের দিকে তাকিয়ে আদ্রের দিকে তাকালো। আদ্র মিষ্টির চোখের চাহনি বুঝতে পেরে বলল, আসলে আপনার বড় চুলগুলো ফুল ছাড়া কেমন যেন লাগে, তাই এই কৃষ্ণচূড়াটা দিতে আসলাম। লাল টকটকে কৃষ্ণচূড়াটা আপনার চুলের সৌন্দর্যটাকে আরো বাড়াবে। আপনি কি নিবেন ফুলটা? মিষ্টি কতক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মুখ ফিরিয়ে হাত থেকে ফুলটা নিয়ে নিল। হাতের মুঠে ফুলটা রেখে গট গট করে হেঁটে চলে গেল।
আদ্র মুচকি হাসি দিয়ে তাকিয়ে রইল মায়াবতীর যাওয়ার পানে। তারপর গুনগুন করে ঘাম ধরে সেও হাঁটা দিল নিজের গন্তব্য, কিন্তু মন সেটা মায়াবতীর কাছেই রেখে এসেছে। আদ্র, তোর যে বৃষ্টিতে ভিজলে জ্বর হয় সেটা ভুলে গিয়েছিলে নাকি? নিজের মায়ের কথায় চোখটা মেলে তাকায় আদ্র। আজ 2 দিন যাবৎ জ্বরে ভুগছে সে। সেই সন্ধ্যাবেলা বৃষ্টিতে ভেজার পর আজ 2 দিন যাবৎ বিছানায়। না মা, হঠাৎ কাজ পড়ে গিয়েছিল, তাই বৃষ্টিতে ভিজেই কাজটা করতে হলো। আদ্র দীর্ঘণ্ঠ বলল। আদ্রের মা সাদিয়া রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। বিকেলের শুভ্র মেঘ আকাশে উঠছে, কেমন নরম তুলোর মতো দেখাচ্ছে। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে নিশ্চুপ হেঁটে যাচ্ছে। আজ একটা টিউশন করিয়েছে, শরীরটা ভালো লাগছে না তার। আবার ওই পিচ্চিদের কাছে যেতে হবে ফুল নিয়ে। সেদিন ছেলেটাকে কথা দিয়েছিল প্রতিদিন তাকে ফুল এনে দেবে, তাই সে গত 2 দিন যথারীতি ফুল দিয়েছে, আজও যাবে ফুল দিতে। কেমন আছেন লীলাবতী? হঠাৎ নিজের পাশে কারো কণ্ঠ শুনে চমকে উঠল মিষ্টি। পাশ ফিরে তাকিয়ে দেখে আদ্র। মিষ্টি বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাকায় আদ্রের দিকে। সেদিন সন্ধ্যার পর লোকটাকে আর দেখেনি। মিষ্টিকে ভাবতে দেখে আদ্র আবারও জিজ্ঞেস করলো, কেমন আছেন বললেন না তো? মিষ্টির আজ শরীরটা ভালো নেই, না হয় বেশ তেজে উত্তর দিত, কিন্তু আপাতত তার কথা বলতে ইচ্ছা করছে না। তাই বিষণ্ণ কণ্ঠে বলল, আজ আবার কী কারণে পিছু নিলেন? আজ তো সন্ধ্যা হয়নি, না বকাটে ছেলেরা আছে? আদ্র মিষ্টির ঠান্ডা কণ্ঠ শুনে আন্দাজ করতে পারল মিষ্টির শরীর যে ততটা ভালো নেই। সে মিষ্টির হাঁটার সাথে তাল মিলিয়ে বলল, মিষ্টি আর কিছু বলে না, চুপচাপ হাঁটতে থাকে। আদ্রও মিষ্টিকে বিরক্ত করে না, মিষ্টির পাশাপাশি হাঁটে। মিষ্টি কিছু বলে না, থাকুক লোকটা, তার নিশ্চুপ উপস্থিতি ততটা খারাপ লাগছে না। মিষ্টি হঠাৎ হাঁটা থামিয়ে দেয়। মিষ্টিকে থামতে দেখে আদ্র থেমে যায়। দেখে মিষ্টির হাতের ইশারায় কাকে যেন ডাকছে। আদ্র তাকিয়ে দেখে একটা পিচ্ছি ছেলে মিষ্টির দিকে এগিয়ে আসছে। মিষ্টি পিচ্চিটাকে এগিয়ে আসতে দেখে নিজেও 2 কদম এগিয়ে যায়। তারপর ব্যাগ হাতড়ে একটা কাঠগোলাপ বের করে ছেলেটার হাতে দেয়। তারপর ছেলেটার গাল টেনে বলল, কি রে সুখদাতা, তোর রিমি এখন পাত্তা দেয় তো তোকে? হ্যাঁ পুরি, অনেক পাত্তা দেয়। তুমি জানো রিমির ফুল এত পছন্দ, আর এই ফুলটাও তো অনেক সুন্দর। প্রতিদিন নতুন ফুল কানে গুঁজে আমি আর রিমি অনেকখানি হাঁটি। মিষ্টি পিচ্চিটার চুলগুলো হাত দিয়ে গুছিয়ে ব্যাগ থেকে 100 টাকার একটা নোট দিয়ে বিদায় জানায়। এতক্ষণ সবটা চুপ করে দেখলো আদ্র। আদ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিষ্টি মুচকি হাসি দিয়ে বলল, জানেন এই ছোট্ট বাচ্চাটির বান্ধবীকে প্রতিদিন একটা ফুল দিয়ে খুশি করে। বান্ধবীর নাকি ফুল অনেক পছন্দ। আমাদের কলেজের পাশে একটা কাঠগোলাপ গাছ আছে, আমি প্রতিদিন ওই গাছ থেকে একটা করে ফুল নিয়ে এসে ওরে দেই। ফুলের বিনিময়ে দেওয়া ওর হাসিটা দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আদ্র মিষ্টির কর্মকাণ্ডে অবাক হয়। ফুটপাতের একটা হতদরিদ্র ছেলের জন্য মিষ্টির এমন ভালোবাসা দেখে আদ্র তৃপ্তি পায়। তৃপ্তিময় হাসি দিয়ে আদ্র জিজ্ঞেস করে, সব তো বুঝলাম, কিন্তু আপনি ওর নাম সুখজাদা বললেন যে, আর ও মনে হয় আপনাকে পরি রেখেছে কেন? মিষ্টি প্রশ্নটায় বেশ মজা পেয়েছে। সে হেসে বলল, এতটুকু একটা বাচ্চা তার বান্ধবীকে খুশি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এ স্বার্থপর দুনিয়ায় এতটুকু একটা বাচ্চার নিঃস্বার্থ আবদার দেখে আমি মুগ্ধ। ও প্রতিদিন নিজের বান্ধবীকে খুশি রাখার চেষ্টা করছে, এত ছোট বাচ্চা হয়েও, যা আমাদের মতন বড় বড় মানুষও করি না। তাই ওর নাম সুখদাতা রেখেছি। আর ওর কাছে নাকি আমাকে পুরীর মতো লাগে, তাই পুরী ডাকে। মিষ্টির কথায় আদ্রও মুগ্ধ হয়ে হেসে দিল। দুজন বেশ খানিকটা পথ হেঁটে গেল। মাঝে 2-1টা কথা হয়েছে দুজনের। মিষ্টি তার বাড়ির কাছাকাছি আসার পর আদ্র মিষ্টিকে ডাক দিল, লীলাবতী। জি বলুন। আদ্র আজও পকেট থেকে একটা কৃষ্ণচূড়া ফুল বের করে মিষ্টির হাতে ধরিয়ে দিয়ে বলল, আমিও সুখদাতা হতে চাই। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ায় না আদ্র। গট গট করে উল্টো পথে হেঁটে চলে যায় আদ্র। আর মিষ্টি আহম্মক হয়ে তাকিয়ে থাকে কতক্ষণ। আর মনে মুচকি হেসে ফুলটা কানের পিঠে গুঁজে দিয়ে নিজের গন্তব্য পাড়ি জমায়।
দূর থেকে পুরোটা দৃশ্য দেখছে আদ্রর বিয়ে নীর, কারণ সে আদ্রর সাথেই বেরিয়েছিল। মিষ্টির সাথে আদ্রর দেখা করার উদ্দেশ্য, তাই তো সে অনেক দূরে ছিল। আদ্রের শরীর অসুস্থ না হলে সে গাড়িতেই অপেক্ষা করত, কিন্তু আদ্রের শরীর অসুস্থ বিদায় সে ওদের পিছু পিছু এসেছে। নীর নিজের গম্ভীর স্যারের নতুন রূপ দেখে অবাক। তবে কি প্রেম মানুষকে এভাবে বদলে দেয়?